নমস্কার। আজকের আলোচনাটা একটু অন্যরকম। আমরা একটা পুরনো বাংলার লোককথার গভীরে যাব। গল্পটার নাম কমলপুরের প্রেতের ডাক। বেশ গা ছমছমে একটা ব্যাপার আছে এর মধ্যে। হ্যাঁ, লোককথাগুলোতে এই রহস্য, এই গা ছমছমে ভাবটা তো থাকেই। আর বাংলার লোককথার জগৎটা তো বিশাল। একদম। তো এই গল্পটা আমরা যেভাবে পেয়েছি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরব। এর উৎস একটাই কাহিনী। গল্পটা কমলপুর নামের একটা গ্রামকে ঘিরে। বেশ শান্তই ছিল গ্রামটা, কিন্তু সেখানে থাকতেন একজন রহস্যময় মানুষ, নোটেন বৈরাগী। আচ্ছা, তো বৈরাগী মানে যিনি গান গেয়ে বেড়ান? হ্যাঁ, ঠিক তাই। তার গান শুনেই গ্রামের ভোর হতো। কিন্তু মানুষটা ছিলেন আগাগোড়ার রহস্যে মোড়া। আমাদের আজকের লক্ষ্য হলো এই গল্পটা যেমন আছে ঠিক তেমনভাবে বলা। এর ভেতরের ঘটনাগুলো কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, সেগুলো পরপর তুলে ধরা। মানে গল্পটাকেই অনুসরণ করা, বিশ্লেষণ হয়তো ততটা নয়। হ্যাঁ, গল্পটা শোনা যাক আগে, কারণ এর পড়তে পড়তে বাঁক আছে। শুরুটা ওই নোটন বৈরাগীকে দিয়ে। চলুন সেখানেই ফেরা যাক। কমলপুর গ্রামে ভোর হতো একটু অন্যভাবে। সূর্য ওঠার আগে পূব দিকের জোড়াদিঘির জঙ্গল থেকে ভেসে আসতো একটা গান। সুখ বলে ওঠো শাড়ি, ঘুমাইও না আর। এই গানটা, হ্যাঁ, এই গানটা গাইতেন নোটন বৈরাগী। হাতে থাকতো একটা একতারা বা হয়তো দোতারা। গ্রামের লোক এই গানেই জেগে উঠত। চাষি মাঠে যেত, জেলেরা জাল নিয়ে বেরোতো। দিনের শুরুটা হতো ওই সুর দিয়ে। কিন্তু নোটন মানুষটা ছিলেন কেমন যেন, মানে ঠিক স্বাভাবিক নন। ঠিক তা নয়, স্বাভাবিকই, কিন্তু তার কোনো ঠিকানা ছিল না। সারাদিন হয়তো গ্রামেই গান গেয়ে বেড়াতেন, সাহায্য চাইলে দুটো গান শুনিয়ে দিতেন, কিন্তু সন্ধে নামলেই পশ্চিমের নেবুতলা নদীর পাড় ধরে কোথায় যে মিলিয়ে যেতেন কেউ জানতো না। কেউ না। এটা গ্রামের লোকের কাছে খুব স্বাভাবিক হয়ে গিয়েছিল। যেমন সূর্য ওঠে তেমনই নোটন আসেন, গান করেন, চলে যান। কেউ প্রশ্ন করত না। গ্রামের জীবনে অনেক কিছুই তো এভাবে মানিয়ে নেওয়া হয়, তাই না? যুক্তি দিয়ে হয়তো সবসময় ব্যাখ্যা খোঁজা হয় না। নোটনও হয়তো গ্রামের সেই লৌকিক জীবনেরই একটা অংশ হয়ে গিয়েছিলেন। তার এই রহস্যময়তাই তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল হয়তো। কিন্তু এই ছন্দটা, এই রোজকার নিয়মটা একদিন ভেঙে গেল। ঠিক সেটাই হলো গল্পের মোড়। একদিন ভোর হলো, কিন্তু নোটনের গান আর শোনা গেল না। ও, গ্রামের লোক নিশ্চয়ই অবাক হয়েছিল বা চিন্তিত। হ্যাঁ, প্রথমে অবাক, তারপর বেলা বাড়ার সাথে সাথে একটু চিন্তা শুরু হলো। ফিসফাস আলোচনা। কি হলো লোকটার, অসুস্থ নাকি অন্য কিছু? তারপর খবরটা এলো, জোড়াদিঘির জঙ্গলের ভেতরে নোটনের দেহ পাওয়া গেছে। মারা গেছেন? কিভাবে? সেখানেই রহস্য। তার হাত দুটো পিছমোড়া করে বাঁধা ছিল, আর মুখে একটা কাপড় গোজা। তার মানে খুন? কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, একটু আঁচড় পর্যন্ত না। দেখে মনে হচ্ছিল কেউ বা কারা তাকে বেঁধে রেখেছিল, হয়তো ভয় দেখাতে চেয়েছিল, বা হয়তো যাতে চেঁচাতে না পারে তাই মুখে কাপড় গুজেছিল। কিন্তু মারার উদ্দেশ্য ছিল না। দেখে তো তাই মনে হয়। ধারণা করা হলো হয়তো ওই অবস্থাতেই ভয়ে হার্ট ফেল করে মারা গেছে মানুষটা। ভয় পেয়ে মৃত্যু? এটা সম্ভব, কিন্তু পিছমোড়া করে বাঁধা, মুখে কাপড়, এটা তো শুধু ভয় দেখানো নয়, এর পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে। হয়তো তিনি কিছু দেখে ফেলেছিলেন। সেটাই প্রশ্ন, কিন্তু উত্তর দেবে কে? খবর গেল থানায়, দারোগা সাহেব এলেন। তদন্ত শুরু হলো। তা হলো, তবে দারোগা সাহেব একটু আরামপ্রিয় লোক। জটিল কেস তার পছন্দ নয়, সমাধান করা কেস পেলেই খুশি হন। আচ্ছা। তিনি ঘটনাস্থলে গেলেন। জঙ্গলের মধ্যে ওই শার্লক হোমসের মতো ঝুঁকে পড়ে কি সব দেখলেন, পায়ের ছাপ, ছেঁড়া কাপড়, এসব কিছু পেলেন? না, তেমন কিছুই না। খানিকক্ষণ লতাপাতা নাড়াচাড়া করে বললেন, ধুর, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। কেউ যদি এফআইআর করে তখন দেখা যাবে। এফআইআর মানে অভিযোগ দায়ের? হ্যাঁ, তার মতে এটা তো খুনই নয়, বেচারা ভয় পেয়ে মরে গেছে, তার তদন্ত ওইখানেই শেষ। মানে একজন মানুষ মারা গেল, তার হাত বাঁধা, মুখে কাপড় গোজা, আর দারোগা বলছেন খুন নয়? এটা তো অদ্ভুত উদাসীনতা। প্রাতিষ্ঠানিক বিচার হয়তো এভাবেই অনেক সময় মুখ ফিরিয়ে নেয়, বিশেষ করে নোটনের মতো সাধারণ, প্রায় পরিচয়হীন মানুষের ক্ষেত্রে। এই ঘটনাটা গ্রামবাসীদের মনে নিশ্চয়ই খুব প্রভাব ফেলেছিল। তাদের চেনা রুটিন ভেঙে গেল, আবার বিচারও মিলল না। গ্রামের মানুষ কিন্তু নোটনকে ভুলতে পারল না। তারা নিজেরা চাঁদা তুলে তার সৎকারের ব্যবস্থা করল। সেটাই স্বাভাবিক। গ্রামের দিকে এই সামাজিক বন্ধনটা থাকে।
দেহটা নিয়ে আসা হলো গ্রামের প্রান্তে বুড়ো বটগাছটার তলায়। সেখানে শ্মশান। সৎকারের আগে কেউ কেউ বলল তার বাড়ির লোককে একটা খবর দেওয়া দরকার। কিন্তু ঠিকানা তো কেউ জানে না। সেটাই, কে খবর দেবে, কোথায় খবর দেবে? তখন গ্রামের মোড়ল, মানে একজন বয়স্ক মান্যগণ্য লোক, তিনি বললেন ওসব খুঁজতে গেলে দেরি হয়ে যাবে। শাস্ত্রমতে দেরি করে দাহ করলে আত্মার সদ্গতি হয় না। হ্যাঁ, হিন্দু ধর্মে এই বিশ্বাসটা আছে। তো ঠিক হলো, তাড়াতাড়ি সৎকার করে ফেলা হবে। সবাই মিলে খাটিয়া কাঁধে নিয়েছে। এমন সময় গোপাল খুড়ো নামে একজন চেঁচিয়ে উঠলেন, আরে নোটনের সেই দোতারাটা, সেটা কোথায় গেল? দোতারাটা? ঠিক তো, ওটা তো সবসময় ওর সাথেই থাকতো। হ্যাঁ, কিন্তু লাশের পাশে তো পাওয়া যায়নি। কোথায় গেল সেটা? কেউ আর তখন সেটার খোঁজ করল না। সৎকার হয়ে গেল। এই হারানো দোতারাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র মনে হচ্ছে। লোককথায় এমন হয়, মৃত ব্যক্তির প্রিয় জিনিসটার আত্মার সাথে জড়িয়ে থাকে। এর অনুপস্থিতি যেন ঘটনাটাকে অসম্পূর্ণ রাখছে। ঠিক ধরেছেন, কারণ এর পরেই অদ্ভুত ঘটনাটা শুরু হলো। সৎকার হয়ে যাওয়ার ৩-৪ দিন পর কি হলো? গ্রামের লোক সবে নোটনের গান ছাড়া ভোরবেলাটা মেনে নিতে শুরু করেছে। এমন সময় ৪ দিনের দিন ভোরে আবার সেই সুর। আবার? কোথা থেকে? সেই জোড়াদিঘির জঙ্গল থেকে একদম স্পষ্ট গান, সুখ বলে ওঠো শাড়ি, ঘুমায়ো না আর। কিন্তু গায়ককে? নোটন তো আর নেই। সেটাই তো ভয়ের। কোনো মানুষ দেখা যাচ্ছে না, শুধু সুরটা ভেসে আসছে। মনে হচ্ছে যেন কেউ অদৃশ্য থেকে গানটা দিয়ে গ্রামের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। উফ, এটা তো গায়ে কাটা দেওয়ার মতো। মানে শব্দটাই ভূতে পরিণত হয়েছে। হ্যাঁ, অনেকটা তাই। গ্রামের লোক ভয় পেল, খুব ভয় পেল। দিনের আলোতেও কেমন যেন অস্বস্তি। এই অলৌকিক প্রকাশটা কিন্তু শুরুতে প্রতিশোধমূলক নয়, তাই না? বরং যেন একটা বিষণ্ণ অনুস্মরক, অবিচারের কথা মনে করিয়ে দেওয়া। হতে পারে। এই ঘটনায় গ্রামের মোড়ল মশাই আর চুপ থাকতে পারলেন না। তিনি আবার গেলেন সেই দারোগার কাছে। এবার দারোগা কি বললেন? মোড়ল মশাই ভয়ে ভয়ে পুরো ঘটনাটা খুলে বললেন। শুনে দারোগা তো হাসেই খুন। হাসলেন? হ্যাঁ, ব্যঙ্গ করে বললেন, তাই নাকি? তা বেশ তো, আপনার গায়ক যখন গান গাইতে পারছে, তাকে একবার থানায় এসে এফআইআরটা লিখে যেতে বলুন না। সাক্ষী আনতে পারলে আরও ভালো হয়। কি সাংঘাতিক উপহাস! মোড়ল মশাই খুব অপমানিত বোধ করলেন, হতাশ হয়ে থানা থেকে বেরোচ্ছেন। ঠিক সেই মুহূর্তে কি হলো? থানার ভেতরে হঠাৎ তুমুল ঝড়। জানলা দরজা বন্ধ ছিল, তাও কাগজপত্র সব উড়তে লাগলো। টেবিলের উপর রাখা তেলের বাতিটা ভীষণ জোরে দুলতে দুলতে ছিটকে পড়ল নিচে, ভেঙে চুরমার। ঘর অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, ঘর অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে থানার দরজার কাছে আবছা একটা ছায়ামূর্তি দেখা গেল। ছায়ামূর্তি? হ্যাঁ, একটা ফ্যাসফেসে গলা শোনা গেল, দারোগা মশাই এফআইআর লিখবেন। ও মাই গড! দারোগা প্রথমে ভূত ভেবে ধমকাতে গেছিলেন, কিন্তু গলার আওয়াজটা শুনে থেমে গেলেন। ছায়ামূর্তিটা বলল, আমি নোটন, আমাকে খুন করা হয়েছে। সরাসরি অভিযোগ। দারোগা তখন একটু সামলে নিয়ে জিজ্ঞেস করলেন, সাক্ষী কই? মূর্তিটা বলল, আমার দোতারাটা বটগাছের ঝুড়ির সাথে আটকে আছে। পুরনো তো, তাই ঝুড়ির সাথে মিশে আছে, চোখে পড়েনি কারো। প্রমাণের কথাও বলে দিল। ঠিক তাই। এই সময় হাবেলদাররা ভয় পেয়ে টর্চ নিয়ে ঘরে ঢুকলো। সেই আলোয় ছায়ামূর্তিটা একটু স্পষ্ট হলো। তারপর মিলিয়ে যাওয়ার আগে বলে গেল, 2 দিন সময় দিলাম, খুনিকে ধরতে না পারলে আমি আবার আসব। তারপর আর কি, দারোগার 2 হাবেলদার ভয়ে অজ্ঞান হয়ে সেখানে পড়ে গেলেন। অবিশ্বাস্য ঘটনা, অলৌকিক উপস্থিতি। এবার শুধু সুর নয়, সরাসরি দাবি নিয়ে হাজির। বিচার ব্যবস্থার ব্যর্থতার পর যেন নিজেই বিচার চাইতে এসেছে। ঝড়, অন্ধকার, ছায়ামূর্তি সব মিলিয়ে চরম নাটকীয়। জ্ঞান ফেরার পর দারোগার কি অবস্থা! ভয় পেয়েছেন ঠিকই, কিন্তু ব্যাপারটা তিনি কিছুতেই মানতে পারলেন না। মানতে পারলেন না এত কিছুর পরেও? না, তার মনে হলো এটা নির্ঘাত মোড়ল মশায়ের কাজ। গ্রামের ছেলেদের দিয়ে ভয় দেখানোর জন্যে এই নাটক করিয়েছেন। মানে তিনি অলৌকিক ব্যাখ্যাটা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ, নিজের ভয়টাকে চাপা দিয়ে তিনি রেগে গেলেন। পরদিন সদল বলে গ্রামে হাজির। শুরু হলো চিরুনি তল্লাশি, যাকে বলে একেবারে লঙ্কা কাণ্ড। কার খুঁজে? কে ভূত সেজিছিল সেই খোঁজে? ঠিক, বাড়ি বাড়ি ঢুকে এটা ওটা দেখা, যাকে সন্দেহ হচ্ছে তাকে ধমকানো, এই চলল। শেষে নিমাই নামে এক বেচারার বাড়িতে ভাতের হাঁড়ির তলায় অনেক কালি দেখে দারোগা লাফিয়ে উঠলেন।
হাড়ির কালি দেখে? হ্যাঁ, তার ধারণা হলো এই নিমাই মুখে কালি মেখে ভূত সেজেছিল। ব্যাস, ওকে ধরে বেঁধে ফেলার জোগাড়। কি অদ্ভুত যুক্তি! মোড়ল মশাই তখন বাধা দিতে গেছিলেন, বলেছিলেন নিমাই নিরীহ লোক, সে এসব করবে না। কিন্তু দারোগা তার কথা শুনলেনই না, উল্টে মোড়ল মশাইকে ধাক্কা মেরে ফেলে দিলেন। এটা তো ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার। নিজের ব্যর্থতা ঢাকতে, নিজের ভয় ঢাকতে একজন নিরীহ মানুষকে ফাঁসানোর চেষ্টা। একদম। দারোগা নিমাইকে টানতে টানতে থানায় নিয়ে এলেন। মোড়ল মশাইও অপমানিত হয়ে পিছু পিছু এলেন। থানায় গিয়ে কি হলো? থানায় ঢোকার প্রায় সাথে সাথেই আবার সেই ঘটনা। আবার? হ্যাঁ, আবার সেই ঝড়, কাগজপত্র ওড়া, আলো নিভে যাওয়া, সব অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যে এবার ছায়ামূর্তিটা এসে দাঁড়ালো একেবারে দারোগার সামনে। এবার আরো কাছে? হ্যাঁ, আর এবার গলার স্বরটা আরও ঠান্ডা, আরও স্পষ্ট। বলল, কি দারোগা মশাই, খুনিকে খুঁজে পেলেন? নাকি সারাটা দিন কার হাড়িতে কালি বেশি সেইটে মেপে বেড়ালেন? দারোগাটে সরাসরি ব্যঙ্গ করছে। হ্যাঁ, তারপর বলল, আমার এই দমবন্ধ হয়ে মরে যাওয়া কালো শরীরটা, এটা কি আপনার ভূষো কালিমাখা মনে হচ্ছে? বলেই ছায়া হাতটা বাড়িয়ে দারোগার গলা টিপে ধরল। গলা টিপে ধরল? শারীরিকভাবে আক্রমণ? হ্যাঁ, দারোগা গো গো করতে লাগলেন, চোখ উল্টে যাওয়ার জোগাড়। তখন মোড়ল মশাই হাউমাউ করে কেঁদে উঠে ছায়ামূর্তিকে অনুরোধ করতে লাগলেন দারোগাকে ছেড়ে দেওয়ার জন্য। নটুনের আত্মা কি মোড়লের অনুরোধ শুনল? হ্যাঁ, মূর্তিটা দারোগাকে এক ঝটকায় মাটিতে ফেলে দিল। দারোগা হাঁপাচ্ছেন তখন। মূর্তিটা বলল, 2 দিন সময়, এর মধ্যে আমার খুনি ধরা না পড়লে কি হবে আমি জানি না, বলেই মিলিয়ে গেল। এবার তো দারোগার আর অবিশ্বাস করার কোনো জায়গা রইল না। সরাসরি শারীরিক আক্রমণ, এটা তো চূড়ান্ত প্রমাণ। একদম। দারোগা মাটিতে বসে হাঁপাতে হাঁপাতে কোনো মতে ঘাড় নেড়ে জানালেন তিনি তদন্ত করবেন, খুনিকে ধরবেন। ভূত এখানে নিষ্ক্রিয় শিকার নয়, রীতিমতো সক্রিয় শক্তি। নিজের বিচার আদায় করার জন্য যা করার দরকার তাই করছে। প্রচলিত ব্যবস্থা যখন ব্যর্থ, তখন নিজেই ব্যবস্থা নিচ্ছে। পরের দিন সকাল সকাল দারোগার কোনো ঝুঁকি নিলেন না, লোকজন নিয়ে সোজা বটতলায় হাজির। দোতারাটা খুঁজতে? হ্যাঁ, ভূতের বলে দেওয়া জায়গায় তাকাতেই দেখলেন, আরে সত্যি তো, বটগাছের উপরের দিকের একটা ঝুড়ির সাথে লেপ্টে আছে একটা পুরনো দোতারা। পাওয়া গেল? হ্যাঁ, সেটা সাবধানে নামাতে গিয়ে দারোগার নজরে পড়ল ঠিক ওই দোতারাটার নিচে, মানে বটগাছের গোড়ার কাছে, খানিকটা জায়গার মাটি যেন একটু অন্যরকম, নরম, যেন সদ্য খোঁড়া হয়েছে। সন্দেহজনক। দারোগার সন্দেহ হল। তিনি কোদাল আনতে বললেন। মাটি সরাতেই বেরিয়ে এলো অনেকগুলো জাল নোটের বান্ডেল। জাল নোট? তাহলে এই ছিল ব্যাপার? নোটন নিশ্চয়ই জাল নোটের কারবার দেখে ফেলেছিল। মনে তো হচ্ছে তাই। দারোগা এবার খুব বুদ্ধিমানের মতো কাজ করলেন। জাল নোট বা দোতারা পাওয়ার খবরটা চেপে গেলেন। কেন? ফাঁট পাতার জন্য। তিনি রাতে সেখানে লোক লুকিয়ে রাখলেন, দেখতে চাইলেন কেউ আসে কিনা ওই নোট সরাতে বা দেখতে। আর কেউ এলো? এলো মাঝরাতে। আর যে ধরা পড়ল তাকে দেখে তো দারোগা এবং মোড়ল মশাই, যিনি দারোগার সাথেই ছিলেন, অবাক। কে সে? মোড়ল মশাই নিজের ছেলে বাদল। মোড়লের ছেলে? বলেন কি? হ্যাঁ, বাদলই ধরা পড়ল। জেরার মুখে ভেঙে পড়ে সব স্বীকার করল। ওই জাল নোটের কারবারই তারই ছিল। সেদিন নোটন তাকে নোট লুকোতে দেখে ফেলেছিল। ওহ! বাদল ভয় পেয়ে গিয়েছিল যে নোটন হয়তো ফাঁস করে দেবে, তাই সে নোটনকে ধরে জঙ্গলে নিয়ে গিয়ে বেঁধে রেখেছিল। মুখে কাপড় গুজে দিয়েছিল যাতে চেঁচাতে না পারে। তার উদ্দেশ্য নাকি ছিল শুধু ভয় দেখানো, চুপ করানো, মারার কোনো প্ল্যান ছিল না। কিন্তু নোটন সেই ভয়েই? হ্যাঁ, সেই ভয়েই নোটন মারা যায়। আর প্রমাণ, সেটাও পাওয়া গেল। দোতারাটা যখন বাদল টানা হ্যাচড়া করছিল বা বাঁধছিল, তখন সেটার একটা ছেঁড়া তারে বাদলের আঙুল কেটে রক্ত লেগে গিয়েছিল। ফরেনসিক প্রমাণ? একদম। সেই রক্ত পরীক্ষায় বাদলের রক্তের সাথে মিলে গেল। সব পরিষ্কার হয়ে গেল তাহলে। অপরাধীকে কেন খুন, মানে অনিচ্ছাকৃত হলেও মৃত্যু, সব। কিন্তু কি ট্র্যাজেডি! মোড়ল মশায়ের ছেলে। মোড়ল মশাই খবরটা শুনে একেবারে ভেঙে পড়লেন, কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে থেকে বললেন তার ছেলে দোষ করেছে, আইন অনুযায়ী তার যা শাস্তি হওয়ার তাই হোক। সত্যি একজন নীতিবান মানুষের পরিচয় দিলেন তিনি। গ্রামের শান্ত আবহের নিচে যে এমন অপরাধ লুকিয়ে থাকতে পারে, সেটাই অবাক করার মতো। আর দোতারাটা দেখুন, একই সাথে অলৌকিক সংকেতও দিল,
আবার জাগতিক প্রমাণও রক্ত দিল। এই ঘটনার পর দারোগারও অনেক পরিবর্তন হলো। তিনি বুঝলেন দুনিয়ায় এমন অনেক কিছু ঘটে যা শুধু আইন বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তিনি নোটনের ভূতের ভূমিকার কথাও পরে স্বীকার করেছিলেন। তার মানে অলৌকিক শক্তির কাছে হার মানলেন? হ্যাঁ, কমলপুরে এরপর শান্তি ফিরে এলো, কিন্তু একটা অদ্ভুত জিনিস রয়ে গেল। কি সেটা? গ্রামের লোকেরা নাকি এখনো মাঝে মাঝে ভোরবেলা জোড়াদিঘির জঙ্গল থেকে নোটনের গান শুনতে পায়। আবার কিন্তু এবারও কি সেই ভৌতিক সুর? না, এবার আর সেই ভয়ের সুর নয়, একেবারে পরিষ্কার মিষ্টি গলা, যেন নোটন বেঁচে থাকতে যেমন গাইতেন ঠিক তেমন। মনে হয় বিচার পেয়ে তার আত্মার শান্তি লাভ করেছে। বাহ, এটা একটা সুন্দর সমাপ্তি। মানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার পর যেন সেই সুরটাও তার স্বাভাবিক মাধুর্য ফিরে পেল। আর সেই দোতারাটা ওটা মোড়ল মশাইয়ের ঘরে রাখা আছে। গ্রামের লোক বলে যখন জঙ্গল থেকে নোটনের গান ভেসে আসে তখন নাকি দোতারার ওই ছেঁড়া তারটা অপনা থেকেই জোড়া লেগে যায়। সত্যি আশ্চর্য তো! অলৌকিকতার রেশটা তাহলে রয়েই গেল গ্রামের জীবনে। হ্যাঁ, এইভাবেই শেষ হয় কমলপুরের প্রেতের ডাকের গল্প। একজন সাধারণ গায়ক, একটা চাপা দেওয়া অপরাধ, উদাসীন প্রশাসন, আর তারপর এক অতৃপ্ত আত্মার ন্যায় বিচার আদায় করে নেওয়া, সবশেষে শান্তি। গল্পটা কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। লোককথাগুলো কি এভাবেই সামাজিক অন্যায়, বিচারহীনতার কথাগুলো বলে? যখন মানবিক ব্যবস্থা ব্যর্থ হয় তখন কি সত্যি অন্য কোনো শক্তি সক্রিয় হয়ে ওঠে? আর কর্মফল? বাদল মারতে চায়নি, কিন্তু তার কাজের ফলেই নোটন মারা গেল। সেই কর্মফলে কি তাকে শেষ পর্যন্ত ধরিয়ে দিল? হয়তো তাই। জীবিত আর মৃতের জগতের মাঝখানের পর্দাটা হয়তো সত্যিই খুব পাতলা। এই গল্পটা আমাদের সেটাই ভাবতে বাধ্য করে। আজকের মতো এখানেই শেষ করছি। কমলপুরের এই রহস্যময়, কিছুটা ভয়ের, কিন্তু শেষ পর্যন্ত ন্যায় বিচারের গল্পটা আপনাদের শোনানোর চেষ্টা করলাম। আশা করি এই আলোচনা আপনাদেরও ভাবনার খোরাক জুগিয়েছে। আবার অন্য কোনো দিন অন্য কোনো কাহিনীর গভীরে ডুব দেওয়া যাবে। নমস্কার। নমস্কার।